হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দারিস কোচিং। বন্ধুরা, আমরা ডাব্লিউপি কনস্টেবল এবং এক্সারসাইজ অর্থাৎ আবগারি পুলিশের মেন্সের জন্য যে মক টেস্টের ক্লাসগুলো করছিলাম, আজকে হলো ডে 4। এই ডে 4-এ আজকে আমরা কিন্তু ইংলিশের মক টেস্ট দেখব। বন্ধুরা, যদি এর আগের দিনের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তোমরা না দেখে থাকো, তোমরা প্লেলিস্ট সেকশন চেক করো, তোমরা সেখানে পেয়ে যাবে। বন্ধুরা, যারা চ্যানেলে নতুন তাদেরকে উদ্দেশ্যে বলে রাখি, এখন থেকে প্রত্যেক দিন সকাল 8টায় কিন্তু তোমরা পাচ্ছ ম্যাথের ক্লাস এবং প্রত্যেক দিন রাত 8টায় তোমরা কিন্তু পাচ্ছ ইংলিশের ভোকাবুলারি ক্লাস, যেগুলো কিন্তু ডাব্লিউপি কনস্টেবল এবং এক্সারসাইজের মেন্সের জন্য তৈরি করা হয়েছে। ওকে বন্ধুরা, তো চলো আজকেও আমরা দেখে নিই, একদম পুরো 25টা কোয়েশ্চেনের আমরা দেখবো আজকে। তো চলো 25টার মক টেস্টে কে কত পেলে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুলবে না। চলো আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি বলেছে। ডাইরেকশন বলছেন কোয়েশ্চেন নাম্বার 1 to 3, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কি বলছে? কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তাহলে আমাকে বলছে এখান থেকে তোমার যে বানানটা সঠিক সেটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। দেখো অপশান 1-এ কি বলছে, 1 নম্বর প্রশ্নতে বলছে সুপারিনটেন্ডেন্ট। অ্যাকচুয়াল সুপারিনটেন্ডেন্ট যে উচ্চারণটা, সুপারিনটেন্ডেন্ট কথার অর্থ কি না অধ্যক্ষ, ঠিক আছে। সুপারিনটেন্ডেন্ট কথার অর্থ হলো অধ্যক্ষ, ঠিক আছে। তাহলে সুপারিনটেন্ডেন্টের সঠিক বানান কি? অপশান এতে বলছে SUPRINTENDENT। অপশান বিতে বলছে SUPRIENTENDENT। অপশান সিতে বলছে SUPERINTENDENT। 4 নম্বর অপশান ডিতে বলছে SUPERENTENDENT। তো দেখো TENDENT, আমরা যে টেন্ডেন্ট অ্যাকচুয়াল TENDENT, দেখো TENDENT এই বানানটা সবেতেই আছে TENDENT, তার মানে টেন্ডেন্টে কোনো ভুল নেই। তাহলে ভুল কোথায় আছে না সুপেরি, SUPERI। দেখো অপশান সি কে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখো SUPERI, অর্থাৎ সঠিক বানান হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। সুপারিনটেন্ডেন্টের সঠিক বানান তাহলে কি SUPERINTENDENT, ঠিক আছে। SUPERI হবে, ঠিক আছে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 2-এর দাগে চলে যাও। দেখো 2-এর দাগে বলছে কমিশনার। তাহলে কমিশনারে দেখো সবসময়ের জন্য মনে রাখবে যে কমিশনারের ডবল এম থাকে আর ডবল এস থাকে, ঠিক আছে। তাহলে যেগুলো ডবল এম ডবল এস আছে, আগে দেখো কটা অপশানে আছে। দেখো এখানে ডবল এম আছে, ডবল এস আছে। অপশান ডিতেও ডবল এম আছে, ডবল এস আছে। অপশান এতে ডবল এম নেই কিন্তু ডবল এস আছে, তার মানে অপশান একে বাদ দিয়ে দাও। অপশান সিতে দেখো ডবল এম আছে কিন্তু ডবল এস নেই, তাহলে অপশান সিকেও বাদ দিয়ে দাও। এবার উচ্চারণটা হলো কমিশনের, অ্যাকচুয়াল NER না NER, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে 2-এর দাগের সঠিক উত্তর। কমিশনার SY, এখানে COMMI অর্থাৎ অপশান ডি হয়ে যাবে 2-এর দাগের সঠিক উত্তর। ওকে বন্ধুরা, তোমরা কিন্তু উচ্চারণগুলো খালি দেখো, ঠিক আছে। কমিশনের NER, কিন্তু কমিশনার আমরা যে উচ্চারণটা করি সেটা NER না NER। ওকে চলো 3-এর দাগের প্রশ্ন কি বলছে দেখো। 3-এর দাগের বলছে অপশান এতে বলছে প্লেন্টিভ, PLEINTIVE। অপশান বি বলছে সাস্টেন। অপশান সি বলছে ভিলেন। অপশান ডি বলছে অ্যালায়েন্স। তাহলে এখানে দেখো প্লেন্টিভ যে বানানটা আছে, প্লেন্টিভের সঠিক বানান কি না PLEI, যেটা আছে না এখানে PLEI হয় না, এটা হয় PLAI। তার মানে এখানে সঠিক বানানটা আমি সাইডে দেখাচ্ছি, এখানে PLEI যেটা আছে এটা হয় PLAI, ঠিক আছে। তাহলে এখানে অপশান এ হচ্ছে না, তাহলে কারণ EI এর জায়গায় AI হতো। নেক্সট দেখো 2 নম্বর আছে সাস্টেনের SUSTEIN কথাটা লেখা আছে না, তাহলে সাস্টেনের প্রকৃত বানানটা এখানে যে TEIN, এটা হয় প্রকৃত TAIN। তার মানে অপশান বিও হচ্ছে না, কারণ TAIN হয় TEIN নয়। অপশান ডিতে দেখো যে অ্যালায়েন্স কথাটা লেখা আছে, তাহলে এখানে ALEI কথাটা আছে না, ALEI, অ্যাকচুয়াল প্রকৃত বানানটা কি হয় না ALLIAN, তাহলে AN হবে, কখনোর জন্য EI হবে না। তাহলে অপশান সি হয়ে যাবে 3-এর দাগের সঠিক উত্তর। ওকে, তাহলে 3-এর দাগের সঠিক উত্তর হলো ভিলেন, VILLAIN। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের দাগের কোশ্চেন আমরা এগিয়ে যাই। দেখো নেক্সট হচ্ছে ক্লোজ টেস্ট, খুব ইম্পর্ট্যান্ট, তোমরা সকলেই জানো, আগের দিনের সেকশানে ছিল কিন্তু প্রথম পার্টে ছিল না। ক্লোজ টেস্টে প্রথম আমরা একবার প্যারাটা একবার পড়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা করেও নেবো। দেখো বলছে কানাডা ইজ 3 times the size অফ ইন্ডিয়া। বলছে কি কানাডা আয়তনের দিক থেকে ভারতের থেকে 3 গুণ।
অপশান 4-এর ড্যাশ দিয়েছে ইটস পপুলেশান ইজ অনলি অ্যাবাউট 626 মিলিয়ন। ঠিক আছে, তাহলে কি বলছে যে আয়তনের দিক থেকে সে কিন্তু ভারতের থেকে বড়। এবার অপশান দেখো 4-এর দাগে, বিকজ, বাট, আনটিল আর সাম। তাহলে এখানে সঠিক উত্তর কি হতে পারে? সে আয়তনে বড় কিন্তু জনসংখ্যায় কম। তাহলে কিন্তু তার মানে এখানে বাট হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 4-এর দাগের এখানে বাট হয়ে যাবে সঠিক উত্তর। দেখো বুঝতে পারলে কিনা, দেখো প্রথমটা কারণ কি বলছে, আয়তনের দিক থেকে সে বড় কিন্তু লোক সংখ্যা বা জনসংখ্যার দিক থেকে সে কিন্তু ছোট, মানে কম আর কি, মাত্র 26 মিলিয়ন। ঠিক আছে, চলো নেক্সট দেখো কি বলছে। বলছে দ্য অ্যাভারেজ, 5-এর দাগের অ্যাভারেজ ড্যাশ অফ পপুলেশন ইজ লেস দ্যান 3% পার স্কোয়ার কিলোমিটার। তাহলে দেখো পার স্কোয়ার কিলোমিটার আমরা কখন বলি, মানে তার যে জনঘনত্ব বলি না। তাহলে এখানে দেখো অপশান 5-এ বলছে কনসিস্টেন্সি, ফ্রিকোয়েন্সি, কোয়ান্টিটি আর ডেন্সিটি। তাহলে আমরা সবসময় কি বলি, জনঘনত্ব, তার মানে ডেন্সিটি হবে সঠিক উত্তর। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে না, অপশান ডি অর্থাৎ ডেন্সিটি হয়ে যাবে 5-এর দাগের শূন্যস্থানে। ঠিক আছে, কারণ আমরা জনঘনত্ব বলি, প্রতি বর্গ এতে জনঘনত্ব। ঠিক আছে, তাহলে এখান পর্যন্ত হলো। নেক্সট 6-এর দাগে বলছে যে পার কিলোমিটার ড্যাশ কানাডা। এবার দেখো কোনো এখানে অপশানের দিকে যদি তাকাও, অ্যাট, ইন, ইনটু, অন, তাহলে যখন বড় কোনো শহর হয় তার আগে কি বসে না, বড় শহরগুলোর আগে আমরা কি জানি না ইন বসে, ছোট শহরের আগে অ্যাট বসে। তাহলে কানাডা নিশ্চয়ই বড়, তাহলে এখানে ইন বসবে, অর্থাৎ 6 নম্বরের যে গ্যাপটা আছে তাহলে সেখানে বসে যাবে ইন। ওকে, বুঝতে পারলে? নেক্সট পরে এগিয়ে যাই আমরা। দেখো বলছে দ্য ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ইজ হাইলি ড্যাশ, দ্য ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ইজ হাইলি ড্যাশ। তাহলে আমরা আরেকটু এগিয়ে যাই। বলছে নিয়ারলি 80% অফ পিপল এই ড্যাশ ন্যারো বেল্ট লেস দ্যান 300 কিলোমিটার ওয়াইড অ্যালং। তাহলে কি বলছে ভালো করে বুঝবে, এখানে বলতে চাইছে তোমার যে 80% লোক ওই ন্যারো বেল্টের মধ্যে থাকে এবং 300 কিলোমিটার ওয়াইড অ্যালং উইথ সাউদার্ন বর্ডার, মানে সাউদার্ন বর্ডারের যে আশেপাশে সেখানে কিন্তু কিছু মানে ওই 80% লোক থাকে এবং বাকি লোক অ্যান্ড দ্য রেস্ট অফ কান্ট্রি হ্যাজ এভরি স্পার্স পপুলেশন ডিউ টু দ্য এক্সেসিভ কোল্ড। তাহলে একটা জিনিস এখানে বোঝো, যে বাকি জনসংখ্যাটা 80% একটা জায়গায় থাকে। ঠিক আছে, তাহলে এখানে এই যে 7-এর দাগে গ্যাপটা কি বলছে, দ্য ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ইজ হাইলি কি, সব জায়গায় তো তার মানে সমান থাকে না, কারণ একটা জায়গাতে 80% লোক থাকে আর একটা জায়গায় তার মানে সব জায়গায় কি, অপশান এতে বলছে ইনফ্রিকুয়েন্ট। ইনফ্রিকুয়েন্ট মানে হচ্ছে বিরল, ইনফ্রিকুয়েন্ট কথার অর্থ হলো বিরল। আচ্ছা, রাফ মানে খারাপ। আচ্ছা, ডিফারিং, তারপর কি বলছে না ডিফারিং, তারপরে কি বলছে দেখো আনইভেন। ঠিক আছে, তাহলে ডিফারিং কথার অর্থ হলো ভিন্ন আর আনইভেন কথার অর্থ তোমরা লিখে নাও, যে আনইভেন কথার অর্থ হচ্ছে তোমার অসম বা আলাদা আর কি, বিভিন্ন আর কি, মানে যাদের মধ্যে সব জায়গায় সমান নয় বিষয়টা। তাহলে এখানে সঠিক উত্তর নিশ্চয়ই আনইভেন হবে, কারণ একটা জায়গায় 80% লোক থাকে আর একটা জায়গায় বলছে, তাহলে এর মধ্যে কি নিশ্চয়ই অসম, কখনোর জন্য বিরল হবে না, রাফও হবে না, ডিফারিং হবে না। তাহলে 7-এর দাগে সঠিক উত্তর কিন্তু এখানে ডি বসবে, অর্থাৎ এখানে আনইভেন। কারণ কি বলছে, দ্য ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ইজ হাইলি আনইভেন, মানে যে জনসংখ্যার যে বন্টনটা সেটা সম্পূর্ণ অসম। কারণ এই যে এখানে পরের লাইনে বলছে যে 80% অফ পিপল, তাহলে 80% অফ পিপল ড্যাশ ন্যারো বেল্ট লেস। তাহলে 8-এর এখানে গ্যাপে কি বলছে, অপশান এতে বলছে সাবসিস্ট। সাবসিস্ট কথার অর্থ হলো টিকে থাকা, সাবসিস্ট কথার অর্থ হলো টিকে থাকা, টিকে থাকা। অপশান বিতে বলছে লাইভ, অপশান সিতে বলছে রিমেন। রিমেন মানে বাকিটা, তোমার রিমেনের কথা তো এখানে বলছে না, তার মানে রিমেনকে তুমি কেটে দাও। সার্ভাইভ মানে বেঁচে থাকা। তাহলে একটা জিনিস ভাবো, কোনো একটা জায়গায় যদি 80% লোক থাকে তাহলে তারা নিশ্চয়ই সার্ভাইভ করবে না, কারণ সার্ভাইভ কথার অর্থ কি, টিকে থাকা। তাহলে সার্ভাইভ করা মানে টিকে থাকা, তাহলে তারা তো কষ্ট সিস্টেম মানে খুব ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে নেই, 80% লোক যেহেতু সেখানে থাকে, তার মানে তাহলে এখানে সাবসিস্ট অর্থাৎ টিকে থাকা এটাও হবে না, আর সার্ভাইভ করা মানে জীবনযাপন করা তাহলে এটাও হবে না। তাহলে সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে, লাইভ, অর্থাৎ 8-এর দাগের এই গ্যাপটা সঠিক উত্তর হয়ে যাবে লাইভ। ভালো করে বুঝে নাও একবার। ঠিক আছে, আশা করি এই 7-এর দাগেরটা নিয়ে একটু হয়তো কারো প্রবলেম হতে পারে, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার উত্তরগুলো বলে দিই। 4-এর দাগে হলো বাট, 5-এর দাগে হলো ডেন্সিটি, 6-এর দাগে হলো ইন, 7-এর দাগে হলো আনইভেন এবং 8-এর দাগে হলো লাইভ। ঠিক আছে, এই হলো তোমার এখানে 4 থেকে 8 পর্যন্ত উত্তরগুলো। চলো আমরা এগিয়ে যাই এবার। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, বলছে ডাইরেকশন কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 9 to 11 চুজ দ্য ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট ইন মিনিং, অর্থাৎ ওয়ার্ড অপোজিট ইন মিনিং, মানে
অ্যান্টোনিম বা বিপরীত শব্দের কথা বলেছে, অপোজিট মিনিং মানে বিপরীত শব্দের কথা বলেছে। দেখো 9 দাগের প্রথম অপশান, 9 দাগের প্রথমে কি বলেছে না অ্যামালগ্যামেট। অ্যামালগ্যামেট কথার অর্থ হলো কি না একত্রিত, কি বললাম না একত্রিত, ঠিক আছে। তাহলে অ্যামালগ্যামেট কথার অর্থ হলো একত্রিত বা একসঙ্গে। অপশান বি বলছে কম্বাইন। কম্বাইন কথার অর্থ কি না মিলেমিশে বা সবাই একসঙ্গে, তাহলে কম্বাইন হবে না। না অপশান ডি বলছে ইন্ট্রিগেট। ইন্ট্রিগেট কথার মানেও কিন্তু তোমার ওই একই সঙ্গে বা একীভূত, মানে একক আর কি, একসঙ্গে এরকম, ঠিক আছে, একসঙ্গে, তাহলে অপশান ডিও হচ্ছে না। অপশান সি বলছে অ্যাসিমাইলেট। অ্যাসিমিলেট কথার অর্থ কি, অ্যাসিমিলেট কথার অর্থ হচ্ছে একত্রিত করা বা একত্রিত হওয়া, ঠিক আছে, তাহলে অপশান সিও হচ্ছে না। অপশান এতে আছে দেখো সেপারেট। সেপারেট মানে কি ভিন্ন বা আলাদা, আর এখানে অ্যামালগ্যামেট কথার অর্থ কি ছিল একত্রিত হওয়া, তাহলে এখানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ সেপারেট হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। সেপারেট বা অপশান এ হয়ে যাবে 9 দাগের সঠিক উত্তর, কারণ অ্যামালগ্যামেট কথার অর্থ হলো একীভূত হওয়া বা একত্রিত হওয়া, ঠিক আছে। তারপরে 10 নম্বরে দেখো কি বলছে। 10 নম্বরে বলছে ইনফ্লাক্স। তাহলে এই ইনফ্লাক্স কথার অর্থ কি না ইনফ্লাক্স, আচ্ছা এখানে ইনফ্লাক্স আছে না, তাহলে এখানে যে ইনফ্লাক্স কথাটা আছে এর অর্থ কি, এর অর্থ হলো অন্তঃপ্রবাহ, অন্তঃপ্রবাহ বা ভিতরের দিকে এরকম কিছু একটা জিনিস, ঠিক আছে। অন্তঃপ্রবাহ বা কোনো স্থানে একসঙ্গে অনেক লোকের যখন আগমন ঘটে সেটাকে আমরা ইনফ্লাক্স বলি, অন্তঃপ্রবাহ বা অনেক লোকের আগমন একসঙ্গে সেটা। আচ্ছা অপশান বিতে বলছে ডিফ্লেকশন। অপশান বিতে কি বলছে ডিফ্লেকশন। ডিফ্লেকশন কথার অর্থ হলো, আমি সাইডে লিখছি, ডিফ্লেকশন কথার অর্থ হলো বিপদগামী আর কি, ঠিক আছে। ডিফ্লেকশন কথার অর্থ হলো বিপদগামী, তাহলে বিপদগামী, তাহলে অপশান বি তো হবে না। অপশান ডিতে কি বলছে দেখো এক্সোডাস, আচ্ছা ওটা পরে আসছে। রিফ্লেক্স, তারপরে কি আসছে রিফ্লেক্স। রিফ্লেক্স মানে কিন্তু হচ্ছে তোমার এটা FLU করো বন্ধুরা, এটা FLE হয়ে গেছে, এটা রিফ্লাক্স, ঠিক আছে, REFLUX। রিফ্লাক্স কথার অর্থ হলো বিপরীত মুখে প্রবাহ নাকি বিপরীত মুখে প্রবাহ বা তাহলে এখানে তো অন্তঃপ্রবাহ বলছে, তাহলে এখানে কিন্তু যে রিফ্লাক্স মানে ঠিক বিপরীত মুখে প্রবাহ নয়, মানে যেদিকে সবাই যায় ঠিক তার উল্টোটা মানে আর কি, তাহলে এখানে রিফ্লাক্সও হচ্ছে না। তারপরে দেখো অপশান সিতে বলছে ইফ্লুয়েন্ট। ইফ্লুয়েন্ট কথার অর্থ কি না বর্জ্য পদার্থ, মানে কলকারখানার বর্জ্য বলো বা যখন কোনো নদীর কোনো শাখা নদী কোনো একটা বহন করে তখন সেটা হলো ইফ্লুয়েন্ট। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এক্সোডাস, অর্থাৎ ইনফ্লাক্স কথার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এক্সোডাস, অর্থাৎ অপশান ডি যেটা সেটা হবে রাইট অ্যান্সার। ভালো করে বুঝে নাও, ইনফ্লাক্স কথার সঠিক উত্তর হবে কি এক্সোডাস, ঠিক আছে। এক্সোডাস, এক্সোডাস কথার অর্থ হলো না প্রস্থান বা বেরিয়ে যাওয়া বা এই ধরনের কিছু, ঠিক আছে, তাহলে এক্সোডাস হবে রাইট অ্যান্সার। চলো পরে এগিয়ে যায়। নেক্সট প্রশ্ন বলছে জেনিথ। জেনিথ কথার অর্থ কি না সুবিন্দু, মানে উচ্চ স্থান, উচ্চতম স্থান এরকম কিছু, ঠিক আছে। তাহলে এটা সুবিন্দু লিখে নিতে পারো বা উচ্চতম স্থান এরকম, ঠিক আছে। অপশান এ বলছে ক্লাইম্যাক্স, মানে শেষ সিন, তার মানে এখানে যে ক্লাইম্যাক্স কথাটা বলছে, তাহলে এখানে ক্লাইম্যাক্স মানে শেষ বা এই ধরনের কিছু, ঠিক আছে, এখানে সেটা তো কিছু বলছে না, ঠিক আছে। ক্রাইসিস কথার অর্থ মানে ঘাটতি। আচ্ছা এখানে হচ্ছে একমি। একমি কথার অর্থ কি, একমি কথার মানে হচ্ছে সর্বোচ্চ, তাহলে এখানে তো সর্বোচ্চর গল্পই বলেছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে না, তাহলে একমি হচ্ছে না। আর কি আছে নাইডিয়ার, মানে নাইদার আর কি, নাদিয়ার এইটা উচ্চারণটা, ঠিক আছে। এর কথার অর্থ না কুবিন্দু, অর্থাৎ সব থেকে নিম্নতম বিন্দু, সব থেকে নিচু। ক্লাইম্যাক্স মানে শেষ, আর এখানে যে নাদিয়ার কথাটা আছে এটা মানে হচ্ছে সব থেকে নিচুর বিন্দু, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি, বা নাদিয়ার কথাটা হয়ে যাবে নেডিয়ার, হচ্ছে নেডিয়ার আর কি, নেডিয়ার এটা হয়ে যাবে, উচ্চারণটা লিখিয়ে নাও নেডিয়ার, ঠিক আছে, নেডিয়ার হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে অপশান 4 অর্থাৎ 4-এর ডি হয়ে যাবে, 11 ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, নেডিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্নে এগিয়ে যাই আমরা। দেখো পরের প্রশ্ন হচ্ছে কিন্তু কারেক্ট স্পেলিং বা কারেক্ট স্পেলিং বলছি তোমার স্পোর্টিং এরর, ঠিক আছে, 12 থেকে 17। দেখো প্রথম কি বলেছে, বলছে ইট ওয়াজ হি হু কেম রানিং ইন দ্য হাউস উইথ দ্য নিউজ অ্যাবাউট দ্য আর্থকুয়েক। বলছে সে খবরটা ছুটে ঘরের মধ্যে দিতে এলো। এবার একটা জিনিস বন্ধুরা খেয়াল করো, যখন কেউ বাইরে থেকে ভিতরের দিকে আসে তখন সেখানে ইন প্রিপোজিশন হয় না, সেখানে কি বসে না ইনটু বসে। ইন মানে ঘরের মধ্যেই আছে, সে ঘরের মধ্যেই যদি থাকতো তাহলে সেটা ইন, আর ইনটু মানে বাইরে থেকে প্রশ্ন, যেমন কেউ নদীর বাইরে থেকে যদি নদীর মধ্যে ঝাঁপ মারে এরকম যে বিষয়গুলো হয় তখন হয়ে যায় ইনটু। তাহলে এখানে ইন হবে না ইনটু হবে, অর্থাৎ 2-এ ভুল আছে, অর্থাৎ রাইট অ্যান্সার কিন্তু হবে, অ্যান্সার হবে 2, ভুলটা 2-এ আছে। ওকে চলো 13 থেকে চলে যায়। বলছে হার মাদার ডাজ নট অ্যাপ্রুভ অফ হার টু গো টু দ্য পার্টি উইদাউট ড্রেসিং ফর্মালি, মানে ঠিকঠাক জামা প্যান্ট না পরে যাওয়ার জন্য তার মা তাকে পার্টিতে ঠিক যেতে দিচ্ছে না, ঠিক আছে।
এবার এখানে একটা জিনিস বন্ধুরা খেয়াল করো, এখানে যে হার টু গো আছে না, এই টুটা এটা তো প্রিপোজিশন হিসাবে আছে, তাহলে প্রিপোজিশনের পরে যে ভার্বটা যখন আসে, অ্যাকচুয়াল প্রিপোজিশনের পর কি আসে না জিরান ফর্ম আসে, তার মানে এখানে টুটা, এই টু যে গোটা আছে এটা হয়ে যাবে অ্যাকচুয়াল গোয়িং, ঠিক আছে, তার মানে ভুল এইখানে আছে, তাহলে এটা হয়ে যাবে গোয়িং, কারণ প্রিপোজিশনের পর সবসময়ের জন্য জিরান ফর্ম আসে, জিরান মানে ভার্বের সঙ্গে আইএনজি, ঠিক আছে, তাহলে এখানে আইএনজি তোমার কি বলবো, এখানে গোয়ের সঙ্গে আইএনজি ফর্ম হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এখানে গোয়িং ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান 2 হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। চলো 14 থেকে দেখো কি বলছে, বলছে রাইডিং অ্যাক্রস দ্য ব্যাটেল ফিল্ড দ্য ফেমাস ভীষ্ম স এ লার্জ নাম্বার অফ ডেড ওরিয়র্স, মানে কি অনেক মৃত সৈনিককে যখন সে দেখলো তখন দেখতে পেলো আর কি, এরকম ব্যাপার, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে যে ফেমাস কথাটা আছে, এর আগে দেখো একটা প্রিপোজিশন আছে দা প্রিপোজিশনটা কখন ইউজ হয়, যখন সুপারলেটিভ হয়, সুপারলেটিভ মানে সুপারলেটিভ ডিগ্রির কথা বলছে, সুপারলেটিভ যেমন হচ্ছে সব থেকে খারাপ বা সব থেকে ভালো যেটা সুপারলেটিভ, ঠিক আছে, সেটা হলো সুপারলেটিভ ডিগ্রির আগে। তাহলে এখানে দা প্রিপোজিশনটা হবে না, অর্থাৎ 2-এর দাগের এখানে 14 দাগের 2 হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে এখানে 14 দাগের 2 হয়ে গেল সঠিক উত্তর, ওখানে দাটা হবে না। চলো আরও এগিয়ে যায়, দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো নেক্সট হচ্ছে 14 দাগে কি বলছে দেখো, আচ্ছা একটা দাগ নাম্বার কি ভুল আছে, সরি বন্ধুরা এখানে দাগ নাম্বারটা ভুল আছে, এটা 14 তো আগে হয়ে গেছে, এখানে এটা 15, 16, 17, ঠিক আছে, এটা 14-র পর 15 হবে, এটা 15 করে নাও তোমরা। বলছে মাই আন্ট ওয়াজ ফার্স্ট টু গেট এ ডিগ্রি। বন্ধুরা এবার একটা জিনিস খেয়াল করো, এখানে যে ফার্স্ট আছে, এই ফার্স্টটা অ্যাকচুয়াল কি আছে না, ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো হচ্ছে তোমার অর্ডিনাল নাম, মানে ফার্স্ট একটা হলো অর্ডিনাল একটা কার্ডিনাল, তাহলে ফার্স্ট হল ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলো যখন এই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, এই ফার্স্ট সেকেন্ড থার্ডের আগে একটা দা বসে, অর্থাৎ দা ফার্স্ট দা সেকেন্ড এরকম, তাহলে 15 দাগেরও সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 2, কারণ ফার্স্টের আগে একটা দা বসবে, ওকে। চলো 16 দাগে বলছে পদ্মিনী হ্যাড নট রিয়ারলি মিসড এ ডান্স পারফরমেন্স অর ফেস্টিভ্যাল সিন্স শি ওয়াজ 8 ইয়ার্স ওল্ড। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে নটও আছে, আবার রেয়ারলি আছে, রেয়ারলি ইজ দ্য নেগেটিভ সেন্স, আবার তার আগে নট আছে, তাহলে এখানে নটটা হবে না, অর্থাৎ অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে, 16 দাগের 1 হয়ে যাবে সঠিক উত্তর, কারণ এখানে নটটা হবে না। চলো 17 দাগে দেখো, বলছে কুরুপা অ্যান্ড কৌরবা স্টাডিড ইন দ্য দিল্লি পাবলিক স্কুল অ্যান্ড সো ডাজ দ্য কামিয়া, ঠিক আছে, কামিয়া অ্যান্ড সো ডাজ দ্য কামিয়া। বন্ধুরা প্রথম বাক্যটা ভালো করে পড়ো, বলছে কুরুপা অ্যান্ড কাভিয়া স্টাডিড, তার মানে এটা পাস্ট টেন্সে আছে স্টাডিড, ইন দ্য দিল্লি পাবলিক স্কুল, এখানে দেখো ডাজ আছে, তাহলে প্রথমটা রইল পাস্টে, শেষেরটা রইল প্রেজেন্টে, তার মানে এখানে এই ডাজটা হবে না, ঠিক আছে, তাহলে এই ডাজের জায়গায় তোমাকে কি করতে হবে, নয় ডিড বসাতে হবে, তার মানে এখানে 3 নাম্বারটা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে 15 দাগে পেলাম আমরা 2, 16 দাগের পেলাম 1, 17 দাগের পেলাম 3, ওকে। চলো যার যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে বা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত, যে কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবে। চলো এগিয়ে যাই আমরা, দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে বন্ধুরা, এগুলো হচ্ছে তোমার ওয়ান ইডিয়াম ফ্রেজেস দেওয়া আছে এখানে, বলছে হিজ ইনভেস্টমেন্ট হেল্প হিম মেক এ কিলিং, অ্যাকচুয়ালি হিম মেক এ কিলিংটা হবে, ঠিক আছে, হিম থেকে হবে না, মেক এ কিলিং ইন দ্য স্টক মার্কেট, বলছে হিজ ইনভেস্টমেন্ট হেল্প হিম মেক এ কিলিং, তাহলে মেক এ কিলিং এর সঠিক উত্তর কী হয়ে যাবে না, মেক মানে খুব তাড়াতাড়ি পয়সা কামানো এরকম ব্যাপার, ঠিক আছে, খুব তাড়াতাড়ি, ঠিক আছে, মেক মানি কুইকলি, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। অ্যাকচুয়াল মেক এ কিলিং কথার অর্থ হলো তাড়াতাড়ি পয়সা রোজগার করা, ঠিক আছে, তাড়াতাড়ি পয়সা রোজগার করা, তাহলে অপশান ডি মেক মানি কুইকলি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো 19 থেকে দেখো, বলছে রাম ইজ ভেরি ক্যালকুলেটিভ অ্যান্ড অলওয়েজ, এখানে হ্যাজ হবে না, অ্যান অ্যাক্সি টু গ্রাইন্ড, ঠিক আছে, অ্যান অ্যাক্সি টু গ্রাইন্ড, তাহলে ইন অ্যান অ্যাক্সি টু গ্রাইন্ড এটা কিন্তু আমি যখন তোমার ইডিয়ম ফ্রেজেসের ক্লাস হয় এটা কিন্তু করিয়েছিলাম, ঠিক আছে, যে অ্যাক্সিস গ্রাইন্ড, অ্যান অ্যাক্সি টু গ্রাইন্ড কথার অর্থ হলো পার্সোনাল এজেন্ডা, মানে নিজের স্বার্থসিদ্ধি বলতে পারো, ঠিক আছে, তাহলে নিজের স্বার্থসিদ্ধি যখন তখন হলো অ্যান অ্যাক্সি টু গ্রাইন্ড, তাহলে এখানে সঠিক উত্তর কে যাবে, অপশান এতে বলছে হ্যাজ নো রেজাল্ট, অপশান বি বলছে ওয়ার্কস ফর বোথ সাইড, অপশান সি দেখো প্রাইভেট এজেন্ডা, আর অপশান সি ফেলস টু অ্যালাউ, তাহলে এখানে সঠিক উত্তর কি যাবে না নিজের স্বার্থসিদ্ধি, তো তার মানে কি, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ প্রাইভেট এজেন্ডা, অপশান সি হ্যাজ এ প্রাইভেট এজেন্ডা, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা 18 দাগের সঠিক উত্তর হলো ডি, তাহলে 18 সঠিক উত্তর ডি, 19 সঠিক উত্তর সি। চলো এগিয়ে যাই পরের কোয়েশ্চেনে, দেখো পরের প্রশ্ন কি বলেছে, বলছে দ্য পুলিশ লুক অল ওভার হিম বাট ড্রিউ এ ব্ল্যাঙ্ক,
বাট ড্রিউ এ ব্ল্যাঙ্ক। তাহলে মানে ড্রিউ এ ব্ল্যাঙ্ক কথার অর্থ হলো মানে দ্য পুলিশ লুকড অল ওভার ফর হিম, মানে পুলিশ তাকে সব জায়গায় খুঁজেছে কিন্তু কোথাও দেখতে পায়নি। তাহলে ড্র এ ব্ল্যাঙ্ক কথার অর্থ হলো সাড়া না দেওয়া বা খুঁজে না পাওয়া এরকম জিনিসটা, ঠিক আছে, সাড়া না দেওয়া বা খুঁজে না পাওয়া। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশানে তো বলছে ডিড নট ফাইন্ড হিম, তাহলে অপশান ওয়ানই তো রাইট অ্যান্সার হয়ে যাবে, কারণ সে তাকে খুঁজে পায়নি। তাহলে ডিড নট ফাইন্ড অর্থাৎ 20 দাগের এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো কি বলছে, বলছে অন দ্য ইস্যু অফ ম্যারেজ সরিতা পুট হার ফুট ডাউন। বলছে সরিতা তার বিয়ের ব্যাপারে কী ছিল না, দৃঢ় ছিল। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? ওয়াজ ফার্ম ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, ওয়াজ ফার্ম হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান এখানে 6 যেটা আছে না, এখানে 6 এটা তোমার এ বি, আচ্ছা এটা বি, তার মানে বি হয়ে যাবে সঠিক উত্তরটা ওয়াজ ফার্ম, ঠিক আছে। ফার্ম মানে দৃঢ়ভাবে, ঠিক আছে, তাহলে তো ওয়াজ ফার্ম হওয়া, এটা অপশান বি হবে, ঠিক আছে, অপশান বি ফার্ম হয়ে যাবে, দৃঢ়ভাবে সে কিন্তু ছিল। অন দ্য ইস্যু অফ ম্যারেজ, তার বিয়ের সমস্যা নিয়ে, তার সমস্যা যেটা ছিল সেটা তার পুট হার ফুট ডাউন, ঠিক আছে, এখানে ওয়াজ ফার্ম হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান বি। চলো পরের প্রশ্ন আমরা এগিয়ে যাই। পরের প্রশ্ন কি বলছে দেখো, দেয়ার ইজ নো গেইন সেইং দ্য ফ্যাক্ট দ্যাট কান্ট্রি ইজ অ্যান্ড ডিফিকাল্টিজ, ঠিক আছে। তাহলে গেইন সেইং কথার অর্থ হলো ফরগেটিং, গেইন সেইং কথার অর্থ হলো ফরগেটিং, অর্থাৎ অপশান সি 22 থেকে কিন্তু অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে গেইন সেইং ইজ দ্য রাইট অ্যান্সার হবে ফরগেটিং। চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলছে হি ড্যাশ আর দ্যাট সি উড পাস। বলছে সে যে পাস করবে সে ব্যাপারে কি ইনসিওর। ইনসিওর কথার অর্থ কি? ইনসিওর কথার অর্থ তো বিমা, যেমন তোমরা লাইফ ইন্স্যুরেন্স কথাটা শুনেছো, তাহলে ইন্স্যুরেন্স কথার অর্থ হলো বিমা। আচ্ছা এনসিওর, এনসিওর যেটা বলছে, এনসিওর কথার অর্থ কি না, এনসিওর কথার অর্থ হলো সুরক্ষিত করা। এনসিওর কথার অর্থ হলো সুরক্ষিত করা, সুরক্ষিত করা বা নিরাপদ এরকম কিছু এনসিওর। আচ্ছা অ্যাজিউমড কথার অর্থ কি? অ্যাজিউম কথার অর্থ হলো অধিকৃত, অধিকৃত। আর অ্যাসিওর্ড কথার অর্থ কি না, অ্যাসিওর্ড কথার অর্থ হলো নিশ্চিত করা, ঠিক আছে, তাহলে নিশ্চিত করা। তাহলে এখানে সে যে পাস করবে সে এই ব্যাপারে কি অ্যাসিওর্ড করছে, মানে নিশ্চিত করছে, তাহলে 23-এর ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ সে কি করছে, নিশ্চিত করছে যে হ্যাঁ সে পাস করবে, ঠিক আছে। তাহলে 23-এর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখে নিই। দেখো পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন কিন্তু এটা ভয়েস চেঞ্জ, পরের প্রশ্ন এটা ভয়েস চেঞ্জ, ঠিক আছে। কি বলছে দেখো, বলছে সামওয়ান পুল দ্য বুল ভায়োলেন্টলি, বলছে সামওয়ান পুল দ্য বুল ভায়োলেন্টলি। তাহলে এখানে কি হবে দেখো, পুলড ইডি যেটা আছে তার মানে ভার্বটা কিসে আছে না পাস্ট টেন্সে আছে, পুলড তার মানে পাস্ট টেন্স সিম্পল পাস্টে আছে, তার মানে এখানে তাহলে কি হয়ে যাবে না পুলডের জায়গায় ওয়াজ তো আসবেই, তাহলে ওয়াজ পুলড আসবে। তাহলে ওয়াজ পুলড দু জায়গায় আছে দেখো, অপশান 2-এ আছে, অপশান 4-এ আছে, তার মানে 1 আর 3 হবে না। এবার দেখো আমরা কি বলি যে কারো দ্বারা, এখানে যে সামওয়ানটা আছে এটা কি আমরা বলবো বাই সামওয়ান মানে কারো দ্বারা, তাহলে এটা বলবো না। যেমন গাছটায় জল দাও, গাছটায় জল দেওয়া হোক কারো দ্বারা, এরকম নয়, আমরা গাছটায় জল দেওয়া হোক, তার মানে অপশান 4 হয়ে যাবে এটা রাইট অ্যান্সার, অপশান 4 দ্য বুল ওয়াজ পুল ভায়োলেন্টলি, অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখে নিই। দেখো পরের প্রশ্ন হচ্ছে ন্যারেশন চেঞ্জ, ওকে। বলছে কল দ্য ফার্স্ট উইটনেস সেড দ্য জাজ। তাহলে জাজ এখানে অর্ডার করলো, ঠিক আছে, জাজ কি করছে এখানে অর্ডার করছে, অর্ডার বা রিপোর্ট করার কথা বলছে, তাহলে তখন কি হবে, তাহলে দ্য জাজ সেড, প্রথমে দ্য জাজ সেড, দেখো সরি দ্য জাজ সেড হবে না, দ্য জাজ কম্যান্ড, তাহলে দ্য জাজ কম্যান্ড তো সবেতেই আছে, দ্য জাজ কম্যান্ড, দ্য জাজ কম্যান্ড, দ্য জাজ কম্যান্ড। এবার দেখো কল দ্য ফার্স্ট উইটনেস, তাহলে এখানে টু কল দ্য ফার্স্ট উইটনেস নাকি এখানে THEM হবে, এনটা কেটে দাও, দেম টু কল দ্য ফার্স্ট উইটনেস। বন্ধুরা এই প্রশ্নটা নিয়ে একটু সমস্যা আছে, এটা আমি উত্তর যদি বলি তাহলে কিন্তু টু কল দ্য ফার্স্ট উইটনেস। এবার যদি এটা তোমরা অনেকে বলতে পারো যে দেম টু কল দ্য ফার্স্ট উইটনেস, যদি এই অপশান 2 বলো, এর প্রকৃত লজিক যদি কেউ বলে থাকো যে কেন এটা অপশান 2 তোমরা বলতে চাইছো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমরা এটা 2টা কেন বা কোন সেন্সে। আমি কিন্তু যেটা সেন্স বুঝতে পারছি বা যেভাবে সে অনুযায়ী কিন্তু অপশান 1 হচ্ছে এর উত্তর, ঠিক আছে। যদি কারো 2 এটা কিছু কিছু জায়গাতে একটু কনফিউশন আমারও, মানে আমি ঠিক এটা বুঝতে পারছি না যেটা ঠিক কি উত্তর হবে, তো যদি এটা অপশান দেমটা যদি তোমরা কেউ করে থাকো বা করো, কেন করছো তার লজিকটা আমাকে একটুখানি জানিও, ঠিক আছে।
তো অপশান 2টা নিয়ে একটুখানি ডাউট আছে, তাহলে এখানে আমি অপশান 1 করলাম, তোমরা যদি এটা 2 হয় এটা জানিও। ওকে বন্ধুরা, তো আমাদের আজকের কিন্তু 25টার ক্লাস শেষ হয়ে গেল, আমরা কিন্তু এর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করলাম। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।